আচ্ছা লাইভ কি চলতেছে একটু জানাও তো। লাইভ চলতেছে কিনা একটু জানাও। লাইভ কি চলতেছে, লাইভ কি চলতেছে একটু জানাও। সবাই একটু চলে আসো, মাঝখান দিয়ে একটা কল এসে লাইভটি ইন্টারাপ্টেড হয়ে গেছিল। লাইভ কি এখন চলতেছে কিনা জানো। ঠিক আছে, আচ্ছা ওকে চলতেছে। তাহলে এখন আমরা সি বিন্দুতে ইপি আর ইকে দুইটাই থাকবে। সো এখন আমরা সি বিন্দুতে ইপি বের করব, সি বিন্দুতে ইকে বের করব। ঠিক আছে, আমরা সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি দেখব, এরপর সি বিন্দুতে কি দেখব, গতিশক্তি দেখব। তাহলে আসো, তাহলে আমাদের কি করতে হবে, সি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, সি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। তাহলে দেখো সি বিন্দুতে বিভব শক্তি ইপি বের করতে হবে। সো ইপি সমান মুখস্থ লিখে দিবা প্রথমে এমজিএইচ। সি বিন্দুতে আমরা বিভব শক্তির জন্য প্রথমে মুখস্থ লিখে দিব কি এমজিএইচ। এখন এইচ কত, এইচ হচ্ছে প্রামাণ্য তলের সাপেক্ষে যত উঁচাই আছে তত। এইচ কত, সি বিন্দুটা প্রামাণ্য তলের সাপেক্ষে যত উঁচাই আছে তত। তাহলে দেখো সি বিন্দুটা প্রামাণ্য তলের সাপেক্ষে কত উঁচাই আছে, এই যে এই উঁচাই। সো এই উচ্চতাটাকে আমি শিফট করে দেখো এখানে নিয়ে আসলাম। সো এই যে এই উচ্চতায় আছে না সি বিন্দুটা, সো এই পয়েন্টের আরেকটা নাম দাও, এটা ধরো কিউ পয়েন্ট দিলাম। ঠিক আছে, সো এটা যা, এটা যা, এটাও কিন্তু তাই। দেখো এটা যা, সেই বিন্দুতে এই উচ্চতাটা যা, এই উচ্চতাটাও তাই। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য শিফট করে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এক ইউ। ঠিক আছে, এক ইউ। তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি এক ইউ। ঠিক আছে, সো দেখো এমজি ইন্টু এ কিউ। সো এখন আমাদেরকে এ কিউ ক্যালকুলেট করতে হবে। তাহলে এ কিউ সমান কত, এ কিউ সমান হচ্ছে ও এ মাইনাস ও কিউ, রাইট। সো দেখো এ কিউ সমান ও এ মাইনাস ও কিউ। ঠিক আছে, তাহলে এ কিউ সমান কি, এ কিউ সমান হচ্ছে ও এ মাইনাস ও কিউ, রাইট, ও এ মাইনাস ও কিউ। তাহলে দেখো এখন আমাদেরকে ও কিউটা ফাইন্ড আউট করতে হবে, ও কিউ ফাইন্ড আউট করতে হবে। সো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখন এই যে ও কিউটা ফাইন্ড আউট করতে হবে। এই যে ও থেকে কিউ, এই যে এই গ্যাপটা, এই গ্যাপটা ফাইন্ড আউট করতে হবে, ও কিউটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো আবার কি দেওয়া আছে, আবার আমাদের কোণ দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে। তাহলে দেখো ও কিউ সি, দেখো তো ও কিউ সি একটা ত্রিভুজ হয় কিনা, ও কিউ সি একটা ত্রিভুজ না। সো এই ত্রিভুজটা থেকে আমরা যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, দেখো ও কিউ সি এটা কিন্তু একটা ত্রিভুজ। সো দেখো অ্যাঙ্গেলটাও দেওয়া আছে আমাদের থিটা 2। তাহলে ও কিউ সি, ও কিউ সি থেকে আমরা কি করতে পারি, ও কিউ সি থেকে আমরা ও কিউ বের করে ফেলতে পারি, যেহেতু থিটা 2 দেওয়া আছে। আর থিটা 2 দেওয়া না থাকলে আগের মতো পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখন ও কিউ কীভাবে বের করব। তাহলে দেখো ত্রিভুজ কি থেকে, ও কিউ সি থেকে কি পাই, দেখো ও কিউ সি ট্রায়াঙ্গেল ও কিউ সি থেকে কি পাই, ও কিউ সি থেকে পাই হচ্ছে কস থিটা 2 সমান, কস থিটা 2 সমান কি পাই। তাহলে দেখো থিটা যার সাথে আছে ওটা হচ্ছে ভূমি, আর এর বড়টা হচ্ছে অতিভুজ। সো ভূমি কোনটা, ভূমি হচ্ছে তোমার ও কিউ। সো ও কিউ বাই কত, আর অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে ও সি, আগেরটার মতোই প্রসেস ও সি। সো দেখো ও কিউ সমান কত, ও সি কস থিটা 2। তাহলে দেখো ও সি কত, ও সি হচ্ছে আমাদের এল। সো এখানে দিছিলাম ও সি সমান এল, সো কস থিটা 2। সো কিউ সমান কত, এল কস থিটা 2। ও কিউ সমান কত, এল কস থিটা 2, এল কস থিটা 2। তাহলে দেখো এম জি ইন্টু কত, ও এ কত, ও এ হচ্ছে এটা ও এ সমান হচ্ছে এল। সো এল মাইনাস ও কিউ সমান কত, এল কস থিটা 2। সো এম জি এল তুমি কমন নাও, 1 মাইনাস কস থিটা 2। সো আমাদের এটা কি বের হয়ে গেল, আমাদের এটা সি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি বের হয়ে গেল। সো আমাদেরকে এখন কাইনেটিক এনার্জিটা বের করতে হবে। সো পটেনশিয়াল এনার্জিটা সবাই বুঝতে পারছো কিনা জানো, পটেনশিয়াল এনার্জিটা সবাই বুঝতে পারছো কিনা জানো, পটেনশিয়াল এনার্জিটা কি সবাই বুঝতে পারছো একটু জানাও, পটেনশিয়াল এনার্জিটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি সবাই বুঝতে পারছো কিনা জানো।
ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা দেখব সি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি দেখলাম, তাই না? এখন আমরা সি বিন্দুতে পটেনশিয়াল দেখলাম, এখন আমরা কি দেখব? সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত সেটা দেখব। এখন আমরা হচ্ছে সি বিন্দুতে কাইনেটিক এনার্জি কত সেটা দেখব। তাহলে আসো সি বিন্দুতে এখন আমরা কাইনেটিক এনার্জি দেখি, ইকে কত সেটা দেখি। সো এখন আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইকে কত সেটা দেখতে হবে। সো ইকে সমান আমরা সবাই জানি হাফ অফ এমভি স্কোয়ার। সো প্রথমে চোখ মুখ বন্ধ করে এটা লিখে ফেলবো, হাফ অফ এমভি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি লিখবো? ইকে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। যেটা জানি সেটা তাড়াতাড়ি লিখে ফেলতে কোনো সমস্যা নেই। সো আমরা প্রথমে লিখে ফেলবো ইকে সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ অফ এম ভি স্কোয়ার সমান কত? ভি স্কোয়ার সমান আবার আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। সো দেখো ইউ স্কোয়ার প্লাস 2gh এটাও জানি, বেশ ভালো কথা। হাফ এম, দেখো সি বিন্দুতে বস্তুটা কোনখান থেকে আসছে? ডি বিন্দু থেকে আসছে না? সো ডি বিন্দুতে থেকে যে আসছে, ডি বিন্দুতে বেগ কত ছিল? 0 ছিল। সো ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসবে, ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসবে, সি বিন্দুতে তো বেগ শূন্য, ডি বিন্দুতে তো বেগ শূন্য, রাইট? সি বিন্দুতে বস্তুটা কোত্থেকে আসছে? ডি বিন্দু থেকে আসছে। সো ডি বিন্দুতে প্রথমে বেগ 0 ছিল, সো ডি বিন্দুতে আদি বেগ 0। সো এখানে আদি বেগ ইউ ইকুয়াল কত? 0 প্লাস 2gh। ওকে, 2gh। সো এখন দেখো 2 কাটা যায় আর কত থাকে? mgh। এখন আমাদের এই h নিয়ে আবার কাহিনী আছে। এখন আমাদের কি আছে? h নিয়ে কাহিনী আছে। সো h এর কাহিনীটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে? h এর কাহিনীটা বুঝতে হবে। তাহলে আমরা বিভব শক্তির ক্ষেত্রে h কিভাবে মাপতাম? আমরা বিভব শক্তির ক্ষেত্রে h কিভাবে মাপতাম? আমরা বিভব শক্তির ক্ষেত্রে h মাপতাম প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে। এটা বিভব শক্তির ক্ষেত্রে h মাপার জন্য প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে বা প্রামাণ্য তল থেকে কত হাইটের মধ্যে আছে, এটা দিয়ে আমরা বিভব শক্তি বের করব। তাহলে গতিশক্তি কিভাবে বের করব? গতিশক্তি বের করব হচ্ছে যেখানে ছিল আর ওইখান থেকে যেখানে আসছে তাদের মধ্যে যে গ্যাপটা, যেখানে ছিল আর যেখানে আসছে তাদের মধ্যে যে গ্যাপটা, এই তাদের মধ্যে গ্যাপ হচ্ছে এটা, মানে ছিল এখানে, আসছে এখানে, টোটাল কতটুকু হাইট পার করছে সে, এই যে এই হাইটটুকু পার করছে, তাই না? সো এটাই হচ্ছে আমাদের h। আশা করি সবাই বুঝতে পারছো। বিভব শক্তি বের করার সময় আমরা কি করি? প্রামাণ্য তল থেকে কত উঁচাই আছে ওই জিনিসটা ক্যালকুলেট করি। আর গতিশক্তি বের করার সময় কি করবা? ধরো ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, তোমাকে বলা হচ্ছে সি বিন্দুতে গতিশক্তি কত। তো সি বিন্দুতে গতিশক্তির জন্য তোমার হাইট লাগবে। হাইট কোনটা? হাইট হচ্ছে যেখানে ছিল আর যেখানে আসছে তার মধ্যবর্তী লম্ব দূরত্ব। যেখানে ছিল আর যেখানে আসছে তার মধ্যবর্তী লম্ব দূরত্বটা আমাদের কি করতে হবে? গতিশক্তির জন্য ক্যালকুলেট করতে হবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। সো সেই বিন্দুতে আমাদের এটাই হচ্ছে h। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। এই জিনিসটা সবাই বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে আমাদের h এর ভ্যালুটা কত? h এর ভ্যালুটা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু pq। h এর ভ্যালুটা হচ্ছে কত? এই যে এটা যদি আমি শিফট করে যদি এখানে নিয়ে আসি, তো এটাই হচ্ছে আমাদের h, pq। সো h এর ভ্যালু কত? mg ইন্টু এখানে দাও pq। সো নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ pq। তাহলে দেখো mg, এরপর pq সমান কত? pq সমান কত? তুমি কিভাবে বের করবা pq? pq বের করার অনেকগুলো ওয়ে আছে। তুমি কিভাবে বের করবা pq? সো দেখো, তুমি যদি oq থেকে যদি তুমি op বাদ দাও তাহলে pq বের হয়ে যাবে। তাহলে oq মাইনাস op। সো তুমি যদি oq থেকে op বাদ দাও, দেখো oq থেকে যদি op বাদ দাও তাহলে pq বের হয়ে যাবে। সো আমরা প্রিভিয়াস সেগমেন্টগুলোতে ডি বিন্দুতে বিভব শক্তি বের করার সময় আর সি বিন্দুতে গতিশক্তি বের করার সি বিন্দুতে বিভব শক্তি বের করার সময় আমরা ওপি এর ভ্যালুটাও বের করছি, এর ওকিউর ভ্যালুটাও বের করছি। কত বের করছি? আমাদের ওকিউ কত ছিল? ওকিউ সমান, দেখো ওকিউ সমান এখানে আসছে কত? এল কস থিটা 2, এল কস থিটা 2 মাইনাস ওপি এর ভ্যালু কত ছিল? এই যে ওপি এর ভ্যালু ছিল এল কস থিটা 1। আগের সেগমেন্টটাতে দেখো ডি বিন্দুতে বিভব শক্তি যে বের করছিলাম ওখানে দেখো ওপি এর ভ্যালু বের করছিলাম এল কস থিটা 1, আর একটু আগে এখানের মধ্যে দেখো বের করছি ওকিউ এর ভ্যালু কত? এল কস থিটা 2। সো দেখো এখানে এমজি এল কস থিটা 2 মাইনাস কস থিটা 1। সো
সো এরপর তোমরা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বের করার জন্য সুতরাং মোট শক্তি ই সমান কত, মোট শক্তি ই সমান হচ্ছে ইপি প্লাস ইকে। সো ইপি কত, ইপি হচ্ছে mgl 1 মাইনাস cos থিটা 2 প্লাস ইকে কত mgl cos থিটা 2 মাইনাস cos থিটা 1। সো একটা হচ্ছে mgl 1 মাইনাস cos থিটা 2 আর একটা হচ্ছে mgl cos থিটা 2 মাইনাস cos থিটা 1। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে আমাদের সি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? সো লিখে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখিও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, লেখা শেষ হলে একটু ডান লিখিও, তাহলে আমি নেক্সট ইয়েতে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বের করার ফরম্যাট শিখে ফেললাম, সি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বের করার ফরম্যাট শিখে ফেললাম। সো এই বিন্দুটা এখন তোমরা সবাই বের করতে পারবা, এই বিন্দুটা এখন তোমরা সবাই বের করতে পারবা, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আমরা কি করব, এই বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হিসাব করব। এই বিন্দুতে আমরা এখন এই বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করব। এই বিন্দুতে দেখো, সো এই বিন্দুতে দেখো তো আমার প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা কত। আচ্ছা একটু সবাই বলো, এই বিন্দুতে প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা কত? এই বিন্দুতে প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা কত? এই বিন্দুতে প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা কত বলো? এই বিন্দুতে প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতা কত? 0। ভেরি গুড, বিকজ বস্তুটা প্রামাণ্য তলেই আছে, অর্থাৎ সারফেসের মধ্যেই আছে, অর্থাৎ সাম্য অবস্থায় সরণের মান 0, সোজা কথাই। সো এই বিন্দুতে প্রামাণ্য তলের সাপেক্ষে যদি উচ্চতা 0 হয়, সো বিভব শক্তি ডিপেন্ড করে কার উপর? প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর। সো প্রামাণ্য তলের সাপেক্ষে যেহেতু উচ্চতা 0, সো এই বিন্দুতে আমাদের বিভব শক্তিটাও কি 0। তাহলে দেখো এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান 0, বিকজ যেহেতু এইচ ইকুয়াল কত? 0। তাহলে এই বিন্দুতে যদি বিভব শক্তি ইপি ইকুয়াল 0 হয়, তাহলে এই বিন্দুতে টোটাল শক্তিটা কি? গতিশক্তি। তাহলে এই বিন্দুতে এখন আমরা কি করব? গতিশক্তি হিসাব করব ইকে। সো ইকে লেখার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি লিখতে হবে? হাফ অফ mv স্কয়ার। সো লিখে ফেলো হাফ অফ mv স্কয়ার। সো অ্যাকচুয়ালি বস্তুটা এ বিন্দুতে কোন পয়েন্ট থেকে আসছে দেখি বলো তো? এই বিন্দু থেকে বস্তুটা অ্যাকচুয়ালি কোনখান থেকে আসছে এটা একটু তো সবাই জানো। এই বিন্দুতে অ্যাকচুয়ালি বস্তুটা কোন পয়েন্ট থেকে আসছে জানো? এই বিন্দুতে অ্যাকচুয়ালি বস্তুটা কোন পয়েন্ট থেকে আসছে এটাই হচ্ছে এখানে ট্রিক। আমি যখন এই বিন্দুতে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হিসাব করব, সো এখন আমাকে বলো এই বিন্দুতে বস্তুটা অ্যাকচুয়ালি কোন বিন্দু থেকে আসছে? অ্যাকচুয়ালি কোন বিন্দু থেকে আসছে? খন্দকার ফরিদুজ্জামান, কারেক্ট আনসার ডি বিন্দু থেকে। গুড, অ্যাকচুয়ালি কিন্তু ডি বিন্দু থেকেই আসছে। এই বিন্দুতে বস্তুটা অ্যাকচুয়ালি ডি বিন্দু থেকে আসছে, মাঝখানে একটা পয়েন্ট আমি কনসিডার করে ওই বিন্দুতে আমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করছি, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ডি বিন্দু থেকে আসছে। সো সবসময় মাথায় রাখবা, আমরা যখন প্রামাণ্য তলের মধ্যে এনার্জি হিসাব করব তখন বস্তুটা কোনখান থেকে ম্যাক্সিমাম কত হাইট থেকে আসছে ওই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আসো হাফ অফ mv স্কোয়ার, তো হাফ অফ m ইউ স্কোয়ার প্লাস 2gh, এখন হচ্ছে হাফ অফ m ইউ হচ্ছে 0 প্লাস 2gh, সো 2 কাটা যায় আর কত থাকে? mgh থাকে। ওকে আচ্ছা, তাহলে এখন আমাদের h এর ভ্যালু কত? এবার বলো h এর ভ্যালু কত কে বলতে পারবা? h এর ভ্যালু কত কে বলতে পারবা দেখি বলো? h এর ভ্যালু কত বলো? এটা চিত্র কি খাতায় লিখতে হবে? ডেফিনেটলি এটা চিত্র খাতায় লিখতে হবে। খাতায় লিখে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে লিখে বুঝাই দিতে হবে যে এই চিত্রে এই ধরনের কেস ঘটতেছে, সেটা লিখে দিতে হবে মাস্ট। সো সবাই ভুল আনসার করতেছো। এমডি জাহাদ হাসান রং, এল হবে না।
ফরিদুজ্জামান খন্দকার রং আনসার দিছো, এল হবে না, এল কখনোই হবে না। কারণ আমি তোমাদেরকে আগেই বলছি আমরা যখন কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করব তখন আমাদের দেখতে হবে বস্তুটা কোনখানে ছিল আর কোনখানে আসছে, কোনখানে ছিল আর কোনখানে আসছে তার মধ্যে যে গ্যাপটা। সো বস্তুটা ছিল এখানে, আসছে এখানে, তার মধ্যে গ্যাপ তো আমার এটা না, বস্তুটা তো এখানে ছিল না, বস্তুটা ছিল এখানে, আসছে এখানে, গ্যাপ ক্রস করে আসছে এটা। সো আমাদের আনসার হচ্ছে এই যে এতটুকু এপি। সো আমাদের ডি বিন্দু থেকে এ বিন্দুতে আসলে কত দূরত্ব অতিক্রম করছে, ডি বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসছে এই পরিমাণ লম্বিক দূরত্ব সে ক্রস করে আসছে, রাইট। সো আমরা একটু আগে দেখছিলাম যে গতিশক্তি মাপার সময় কোথায় ছিল আর কোথায় আসছে তার মধ্যবর্তী লম্ব দূরত্বটা আমাদের কি করতে হতো, ক্যালকুলেট করতে হতো। সো ছিল ডি বিন্দুতে, আসছে এই বিন্দুতে, লম্ব দূরত্ব হচ্ছে এপি। সো যারা এল অ্যান্সার করছো তারা রং, আর যারা এপি বলছো তারাই কারেক্ট। সো আমাদের এমজি ইন্টু কত, এপি। সো এপি কীভাবে বের করতে হবে একটু আগে শিখে ফেলছি আমরা, একদম শুরুতেই ডি পয়েন্টে যখন পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতেছিলাম। সো এমজি ইন্টু এপি কত, এপি হচ্ছে তুমি ও এ থেকে ওপি বাদ দাও, ও এ মাইনাস ওপি, সেগুলো তো আগের পড়াগুলাই। সো এমজি ইন্টু ও এ কত, ও এ হচ্ছে এল, ওপি কত, ওপি সমান হচ্ছে এল কস থিটা 1, ওয়ান মাইনাস কস থিটা 1। সো দেখো এ বিন্দুতে আমার ই কে আসছে কত, ই কে আসছে কত, mgl ইন্টু 1 মাইনাস কস থিটা 1। আশা করি সবাই বুঝতে পারছো এখন। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত এ বিন্দুতে, তাহলে মোট শক্তি কত দেখো, তাহলে দেখো এ বিন্দুতে মোট শক্তি। সো দেয়ারফর এ বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে। সো ইপি তো 0 আর ইকে হচ্ছে mgl 1 মাইনাস কস থিটা 1। সো এটা হচ্ছে এই বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে। সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা, প্রত্যেকটা পয়েন্টে যে আমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করলাম সবাই বুঝতে পারছো কিনা, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো, সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, ঠিক আছে। সবাই বুঝতে পারছো কিনা জানো। তাহলে এই বেসিকটা যদি এখন তোমরা সবাই বুঝো তাহলে আমি একদম শিওর হয়ে বলতে পারি এই ধরনের যত ধরনের এবার গরমিল আসুক না কেন তুমি বের করে ফেলতে পারবা। সো এখানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, ডি বিন্দুতে আমি যেটা, তোমরা একটু খাতার মধ্যে দেখো, ডি বিন্দুতে আমি যেটা বিভব শক্তি বের করছিলাম এ বিন্দুতে কিন্তু সেটা গতিশক্তি আকারে বের হয়েছে। ভালো করে দেখো, ডি বিন্দুতে আমার যেটা বিভব শক্তি ছিল এ বিন্দুতে সেটা কিন্তু গতিশক্তি আকারে বের হয়েছে। তাহলে ববটা যখন সাম্য অবস্থা থেকে ডি বিন্দুতে ছিল তাহলে টোটাল তার মধ্যে কি স্টোর ছিল, সে প্রামাণ্য তল থেকে যখন একটা সার্টেন হাইটের মধ্যে ছিল, সাম্য অবস্থা থেকে একটা ববকে দেখো, সাম্য অবস্থা থেকে একটা ববকে তুমি যখন একটা সার্টেন হাইটে তুলছো তখন সে প্রামাণ্য তল থেকে যত হাইটে ছিল এই হাইটে থাকার কারণে তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি সঞ্চিত ছিল ওই বিভব শক্তিটা আবার যখন এদিকে ব্যাক করছে পুরো বিভব শক্তিটাই কিন্তু এই বিন্দুতে এসে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে দেখো ডি বিন্দুতে বিভব শক্তি সমান এ বিন্দুতে গতিশক্তি, কারণ আমার ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি দেখো যা, এ বিন্দুতেও কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু তা। সো আমার ডি বিন্দুতে বিভব শক্তি আর এ বিন্দুতে গতিশক্তি সমান। মজার ব্যাপার হচ্ছে ডি বিন্দুতে আর এ বিন্দুতে যা মোট শক্তি হবে সি বিন্দুতেও কিন্তু ঠিক একই অ্যামাউন্ট অফ কি মোট শক্তি হবে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ওপি নির্ণয়টা আরেকবার দেখালে ভালো হতো, তুমি ক্লাসের মাঝখান দিয়ে এসে যদি ওপি নির্ণয় না বুঝো তাহলে হবে, ক্লাসের মাঝখান দিয়ে আসলে এই অবস্থা হয়। তাহলে দেখো ওপি কিভাবে নির্ণয় করবা। সো ওপিডি, তাহলে দেখো ওপিডি হচ্ছে একটা কি, ওপিডি হচ্ছে একটা ত্রিভুজ। সো ত্রিভুজ ওপিডি থেকে এই যে cos θ 1 বের করো, cos θ 1 সমান হচ্ছে ওপি বাই কত, ওপি বাই ওডি। সো ওপি সমান ওডি cos θ 1, সো ওডি কত এল, এল cos θ 1। সিম্পল হিসাব। এই যে ওপিডি, এই যে এটা একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের সাথে কোন থিটাটা অ্যাসাইন করা, θ 1 অ্যাসাইন করা, পুরো ত্রিভুজে θ 1টা অ্যাসাইন করা। সো এখান থেকে তুমি cos θ 1 সমান বেস বাই হাইপোটেনাস।
সো ভূমি বায়ু অতিভুজ দিয়ে তুমি কি করে ফেলতে পারো, তুমি ওপি ডিটারমাইন করে ফেলতে পারো। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো? না এ আর ডি এর মধ্যে একটা বের করলে হবে না, এ আর ডি এর মধ্যে না, নো, এ আর ডি এর মধ্যে একটা না, তোমাকে কোয়েশ্চেন করবে, তোমাকে কোয়েশ্চেন, এবার আমি দেখাবো। এখন আমি তোমাদেরকে কি দেখাইছি, এখানে আমি তোমাদেরকে দেখাইছি কি ধরনের কেস হতে পারে। কি ধরনের কেস হতে পারে বলতে, প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এই জিনিসটা দেখাইছি তোমাদেরকে। এতক্ষণ কি দেখাইছি, প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। অ্যান্ড অলসো এখান থেকে আরেকটা জিনিস তোমরা কি শিওর হলা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা শিওর হলা, প্রত্যেকটা পয়েন্টে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কি থাকবে, ইকুয়াল থাকবে। অ্যান্ড এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সরল দোলক যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে। এখন তোমাকে এটা কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করে তোমাকে জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি একই কিনা, অথবা এই ক্ষেত্রে সরল দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। সো তুমি প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে তোমার কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যালকুলেট করতে হবে। যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি একই হয় তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে, আদারওয়াইজ মানবে না। এটাই হচ্ছে কথা। আরেকটা জিনিস করতে দিতে পারে। সো এটা আশা করি বুঝতে পারছো। তোমাকে যদি প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা জিজ্ঞেস করে, তাহলে তোমাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদাভাবে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড তুমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করে দেখবা যে প্রত্যেকটা পয়েন্টে আসলেই কি যান্ত্রিক শক্তির নিত্যতা মানতেছে কিনা। সো যদি প্রত্যেকটা পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইকুয়াল হয়, ডি পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, সি পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এ পয়েন্টে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এই তিনটে এনার্জি যদি ইকুয়াল হয় তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে, আদারওয়াইজ মানবে না। এই ধরনের কেস হতে পারে। অ্যানাদার কেস, তোমাকে ধরো এ বিন্দুতে বেগ বের করতে বললো, এ বিন্দুতে ধরো তোমাকে বেগ বের করতে বলো, অ্যান্ড সামহাও তুমি এই হাইটটা ডিটারমাইন করে ফেলতে পারলা, তাহলে তুমি কিভাবে বের করতে পারবা দেখো। আরেকটা কেস হতে পারে এরকম, আরেকটা কেস হতে পারে এরকম, দেখো আমাকে যদি বলে এ বিন্দুতে ববটির বেগ কত বের করো, সিম্পলি দেখো এ বিন্দুতে যদি বেগ বের করতে বলা হয়, সো লিখো যদি এ বিন্দুতে বেগ কত বের করতে বলে। সো যদি তোমাকে এই বিন্দুতে বেগ কত বের করতে বলে এবং প্রপার কিছু ভ্যালু বেগ বের করার জন্য যে প্রপার ভ্যালুগুলো দরকার, ওই ভ্যালুগুলো যদি দেওয়া না থাকে, তোমার একটা জিনিস অবশ্যই তোমার জানা থাকবে, সেটা হচ্ছে কি ডি বিন্দুতে যেটা বিভব শক্তি, এই বিন্দুতে সেটাই হচ্ছে কি গতিশক্তি। তাহলে তুমি লিখবা হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি সমান, তাহলে তুমি কি লিখবা, ডি বিন্দুতে বিভব শক্তি সমান, ডি বিন্দুতে বিভব শক্তি সমান এ বিন্দুতে গতিশক্তি। সো তুমি ধরো ডি বিন্দুতে বিভব শক্তি বের করবা mgh দিয়ে, h এর ভ্যালুটা বের করে নিবা, mgh সমান এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে হাফ অফ m ভি স্কোয়ার। সো তোমার m কাটা যায়, তাহলে আর কত থাকে, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2gh। সো ভি ইকুয়াল হচ্ছে √2gh। সো এখন h এর ভ্যালু কত, এই যে h হচ্ছে এতটুকু, রাইট, h হচ্ছে আমাদের ওপি, 2g ইন্টু এপি, √2g ইন্টু এপি, 2g আমাদের এপি এর ভ্যালু কত একটু আগেও বের করছি, এপি সমান কি, এপি সমান হচ্ছে ও এ মাইনাস ওপি, ও এ মাইনাস ওপি। সো √2g, ও এ কত, ও এ কত, ও এ হচ্ছে এল মাইনাস ওপি কত, ওপি হচ্ছে এল কস থিটা 1, এল কস থিটা 1। সো তুমি এখান থেকে 2g এল কমন নিলে 1 মাইনাস কস থিটা 1। সো তুমি এইভাবে এই ফরম্যাটে তুমি এ বিন্দুতে বেগ বের করতে পারো। সো এই জিনিসগুলাই সম্ভাব্য কোয়েশ্চেন আসতে পারে, এর চাইতে আর বেশি ঘোরানো সম্ভব না। সো এই জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। সো এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আমাদের শক্তির পার্টটা শেষ, আমাদের অনেকগুলো ম্যাথ দেখতে হবে। এই ক্লাসে আমরা আরেকটা টাইপ দেখব, নেক্সট ক্লাসে আমরা অনেকগুলো শক্তি রিলেটেড ম্যাথ করব, এরপর হচ্ছে আমরা ক্ষমতা কর্মদক্ষতা পর্যায়ক্রমে পড়ে চ্যাপ্টার শেষ করব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো।
ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা একটা নতুন টাইপের ম্যাথ দেখব। এখন আমরা একটা আনত তলে প্রত্যেকটা পয়েন্টে, এটা খুবই কমন একটা সিকিউ থেকে নেওয়া একটা ম্যাথ। সো এটা অনেকবার আসছে, এটা আসতে পারে, এবং এখানে তোমাকে যদি ঘর্ষণ দিয়ে দেয় তখন কনসেপ্টটা কিন্তু একটু জটিল হয়ে যায়। জটিল বলতে একটু ট্রিকি। ওকে, সো তোমাকে কোয়েশ্চেনের ভাষাটা বুঝতে হবে। ওকে, সো আমি কোয়েশ্চেনটা আগে লিখি। তোমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, কোয়েশ্চেনের ভাষাটা বুঝতে হবে। কোয়েশ্চেনে কি বলতে চাচ্ছে ওই জিনিসটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলেই তুমি সলভ করতে পারবে। তো এবার আসো হচ্ছে, ওকে, এবার আসো হচ্ছে আমরা একটা ম্যাথ দেখবো, হচ্ছে আনত তলের ম্যাথ। সো আসো দেখা যাক। ওকে, এখন আমরা হচ্ছে একটা আনত তলের ম্যাথ দেখবো। সো দেখো, এখানে হচ্ছে একটা mkg ভরের বস্তু আছে, এটা হচ্ছে ডি বিন্দু। সো এই যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডিই, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দাও 30 ডিগ্রি। ওকে, সো এখানে তিনটা পয়েন্ট দাও, এ, এটা হচ্ছে ধরো বি, আর এটা হচ্ছে ধরো সি। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো এটা। এরপর এখানে এফকে দিয়ে দাও, এফকে হচ্ছে 2 নিউটন, মানে ফ্রিকশনাল ফোর্স। এটা হচ্ছে কি, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কত দেওয়া আছে, 2 নিউটন দেওয়া আছে। সো এখন এম এর ভ্যালু হচ্ছে এখানে 50 কেজি। এখানে আমাদের এম এর ভ্যালু হচ্ছে যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের 50 কেজি। ওকে, সো বলা হয়েছে যে এম ভরের বস্তুটা আনত তল বরাবর নিচের দিকে পড়তেছে। সো লিখো, এম ভরের বস্তুটি আনত তল বরাবর নিচের দিকে পড়ছে। ওকে, এম ভরের বস্তুটা আনত তল বরাবর নিচের দিকে পড়ছে। সো এখানে আমাদের ডিই এর ভ্যালুটা দেওয়া আছে, এটা হচ্ছে 6 মিটার দেওয়া আছে। আর হচ্ছে আরেকটা জিনিস বলা আছে যে এ বি সমান বিসি সমান সিডি, এ বি সমান বিসি সমান সিডি, এই জিনিসটা দেওয়া আছে। তো তোমাকে কোয়েশ্চেন করছে বি আর সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলবে কিনা। তো কোয়েশ্চেন হচ্ছে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। ওকে, সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা, আশা করি সব কিছু লিখছি, কোয়েশ্চেনের থেকে কিছু বাদ দিয়ে নেই। ওকে, সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড অলসো খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে বোর্ডেও আসে, ধরো এই টাইপের কোয়েশ্চেন তোমার বোর্ডেও আসে। সো এই কোয়েশ্চেনটা আমি যখন সলভ করাবো তোমার অনেকগুলো কনসেপচুয়াল প্যাচ খুলে যাবে। সবাই কোয়েশ্চেনটা একটু তুলে নাও। দেখো, এখানে আমাদের ভূমির সাথে থেটা কোণে 30 ডিগ্রি কোণে একটা আনত তল দেওয়া আছে। এই আনত তলে তিনটা পয়েন্ট দেওয়া হলো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। সো ডি পয়েন্টে একটা mkg ভরের বস্তু রাখা হলো, যার ভর হচ্ছে 50 কেজি। আর এই তলের মধ্যে ফ্রিকশনাল ফোর্স দেওয়া আছে, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স 2 নিউটন। আর এই যে ডিই হচ্ছে আমাদের 6 মিটার। আমাদের ডিই কত, ডিই হচ্ছে 6 মিটার। ওকে, সো বলা হচ্ছে এম ভরের বস্তুটা আনত তল বরাবর নিচের দিকে পড়তেছে। সো এটা আনত তল বরাবর কোন দিকে পড়তেছে, এম ভরের বস্তুটা এই যে আনত তল বেয়ে নিচের দিকে পড়বে। সো যে কোন দিকে পড়তেছে, এই যে এই দিকে পড়তেছে। এম ভরের বস্তুটা আনত তল বেয়ে নিচের দিকে পড়বে। আচ্ছা, ওকে, ফাইন। সো আবার আরেকটা জিনিস তোমাদেরকে দেওয়া আছে যে এ বি, বিসি আর সিডি সবগুলো সমান, অর্থাৎ এটা সমান, এটা সমান, এটা, মানে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি দেওয়া আছে। সো ফার্স্ট অফ আমাকে বলছে কি বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি।
যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি আর মোট শক্তি এই জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। যান্ত্রিক শক্তি আর মোট শক্তি সবসময় মাথায় রাখবা, যান্ত্রিক শক্তি আর মোট শক্তি এই দুইটা কথা কিন্তু সেম না। যান্ত্রিক শক্তি বলতে সবসময় বুঝবা যান্ত্রিক শক্তির পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। যান্ত্রিক শক্তির এই দুই পার্ট ছাড়া আর কোনো শক্তি নাই। একটা যান্ত্রিক শক্তি মানে তুমি কি বুঝবা, যান্ত্রিক শক্তি মানে তুমি বুঝবা একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি, এই দুইটা শক্তি ছাড়া যান্ত্রিক শক্তির আর কোনো সেগমেন্ট নাই। কিন্তু তোমাকে যদি মোট শক্তি বলে, মোট শক্তি বিভিন্ন কারণে হতে পারে, গতিশক্তির কারণে হতে পারে, বিভব শক্তির কারণে হতে পারে, তাপ শক্তির কারণে হতে পারে, ঘর্ষণ শক্তির কারণে, মানে বিভিন্ন কারণে। মানে এখান থেকে বস্তুটা পড়ার সময় এখানে তাপজনিত শক্তি আছে, কারণ তলের সাথে একটা ঘর্ষণ হবে, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে, সো তাপজনিত শক্তি থাকতেই পারে। আবার তল বরাবর যে পড়তেছে ঘর্ষণ শক্তি থাকতে পারে। সো তোমাকে ফার্স্ট অফ অল দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যান্ত্রিক শক্তি আর মোট শক্তি সেম কথা না। মোট শক্তি একই হলে যে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে এই জিনিসটাও কিন্তু বলা ঠিক না। মোট শক্তি একই হলে, প্রত্যেকটা পয়েন্টের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি একই হলেই যে যান্ত্রিক শক্তির নিত্যতা মানছে এটা না। তোমাকে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তিটা সেম আছে কিনা, কথা বুঝতে পারছো? তোমাকে দেখতে হবে প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির অ্যামাউন্টটা সেম কিনা। যদি প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির অ্যামাউন্টটা সেম হয় তাহলে তুমি বলতে পারবা যান্ত্রিক শক্তির নিত্যতা মানছে। যদি তোমার এমন দেখা গেল প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি ভিন্ন বাট মোট শক্তি একই, দেখা গেল প্রত্যেকটা পয়েন্টে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি একই বাট বিভব শক্তি আর গতিশক্তির টোটাল অ্যামাউন্টটা একই না, তখন কিন্তু আমার যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে না। সো মুদ্রা কথা কি, মুদ্রা কথা হচ্ছে আমাকে জানতে হবে প্রত্যেকটা পয়েন্টে আমার টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি একই কিনা। প্রত্যেকটা পয়েন্টে যদি আমার টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি একই হয় তাহলেই যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে। বিকজ যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে আমি দুইটা সেগমেন্ট বুঝবো, একটা পোর্শন হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা এখন এই অঙ্কটা কি করব, সলভ করব। তাহলে আমাদের এখানে ডিই দেওয়া আছে কত 6, ডিই দেওয়া আছে কত 6, কোণ দেওয়া আছে 30। তাহলে আমরা দেখো তো এই যে এইটা ডিএ বের করতে পারি, এডি বের করতে পারি, রাইট? আমরা কি করতে পারি, এডি বের করে ফেলতে পারি। ওকে, আমরা এডি বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমাদের কি করতে হবে, এডি বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটা ডিটারমাইন করতে হবে, এডি ইকুয়াল কত, এডি ইকুয়াল কত, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। সো দেখো এডিই ট্রায়াঙ্গেল থেকে, তাহলে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এডিই। ওকে, তো দেখো ফ্রম triangle ADE we get, সো আমরা কি পাই, এটা হচ্ছে এডিটা হচ্ছে হাইপোটেনাস আর এটা হচ্ছে হাইট। সো sin 30 সমান হাইট বাই হাইপোটেনাস। সো কত, এটা হচ্ছে হাইট হচ্ছে কত ডিই, সো ডিই বাই কত, লম্ব বাই কি অতিভুজ না, অতিভুজ কত এডি, অতিভুজ হচ্ছে এডি। সো ডিই কত, ডিই হচ্ছে আমার 6 আর এডি কত, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এডি। সো এখন দেখো, সুতরাং এডি সমান হচ্ছে 6 বাই sin 30। সো sin 30 ভ্যালু কত, হাফ। সো 6 বাই হাফ সমান 12। সো দেয়ারফর আমাদের এডি ইকুয়াল কত, 12 মিটার। সো আমাদের এডি ইকুয়াল হচ্ছে কত, 12 মিটার। সো আমরা বের করলাম এডি ইকুয়াল 12 মিটার। এখন দেখো আমাদের এডি ইকুয়াল যদি 12 মিটার হয় তাহলে প্রত্যেকটা সেগমেন্ট সমান না, দেখো তো এবি সমান বিসি সমান সিডি। সো 12 মিটারটা কয় ভাগে ভাগ হবে, দেখো আমাদের এডি সমান বেরিয়েছে কত, 12 মিটার। এডি সমান কি বেরিয়েছে, 12 মিটার বেরিয়েছে। এখন দেখো এখানে বলা হয়েছে যে এবি সমান বিসি সমান সিডি, রাইট? এবি সমান বিসি সমান সিডি। তাহলে দেখো আমাদের এডিটা টোটাল এই যে তিনটা সেগমেন্ট এবি বিসি সিডি, তাহলে এবি বিসি সিডি প্রত্যেকে কত করে করে, 4 করে করে, তিনটা সেগমেন্টে যেহেতু ভাগ হয়েছে 3 4 12, তাহলে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট কত, 4 4 4। তাহলে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট কত, এডি সমান যদি 12 হয় তাহলে সুতরাং এবি সমান বিসি সমান সিডি সমান 4 মিটার। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে এবি সমান বিসি সমান সিডি সমান কত, 4 মিটার, 4 মিটার করে করে। ঠিক আছে, 4 মিটার। ওকে, সো এখন আমাদের যান্ত্রিক শক্তিটা কত সেটা বের করতে হবে। সো আমরা ডি বিন্দুতে, দেখো আমরা প্রথমে ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করি। সো ফার্স্ট অফ অল আসো
আমরা ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা ক্যালকুলেট করি। সো আসো, সো দেখো ডি বিন্দুতে কি হবে, দেখো ডি বিন্দুতে কিন্তু আমার বেগ 0, বিকজ ডি বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল। সো ডি বিন্দুতে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে বেগ 0, সো বেগ 0 থাকলে কি 0 হবে, অবশ্যই গতিশক্তি 0 হবে। সো দেখো কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। সো কত 0, বিকজ ডি বিন্দুতে আমার কি 0, ডি বিন্দুতে আমার বেগ 0। সো বেগ 0 হলে আমার কাইনেটিক এনার্জিটা কি হবে, 0 হবে। এবার আসো পটেনশিয়াল এনার্জি ইকে ইপি সমান সোজা কথায় কত এম জি এইচ, রাইট। এখন আমাকে বলো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে কত 50 কেজি দেওয়া ছিল। সো এম এর ভ্যালু হচ্ছে 50, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু কত, দেখো ডি বিন্দুটা প্রামাণ্য তল থেকে কত মিটার উচ্চায় আছে, 6 মিটার। ডি বিন্দু থেকে প্রামাণ্য তলের উচ্চতা কত, 6 মিটার, রাইট। ডি বিন্দু থেকে প্রামাণ্য তলের উচ্চতা হচ্ছে 6 মিটার। সো আমরা এইচ এর ভ্যালু কত বসাবো, 6 মিটার। সো ক্যালকুলেট করো। সো আমরা যদি ক্যালকুলেট করি কত 50 ইন্টু 9.8 ইন্টু 6, তাহলে আসে 2940 জুল, 2940 জুল আসে, 2940 জুল। সো ডি বিন্দুতে আমার দেখো ডি বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত। সো এখন দেখো ডি বিন্দুতে মোট শক্তি, ডি বিন্দুতে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে, তাহলে 2940 প্লাস 0, সো কত 2940 জুল। সো আমার ডি বিন্দুতে মোট শক্তি কত 2940 জুল। এটাই হচ্ছে ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। বিকজ আমি একটু আগেই বলছি যান্ত্রিক শক্তি কিভাবে ক্যালকুলেট করব, টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি, টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি অ্যাড করলে এটাই হচ্ছে আমার কি যান্ত্রিক শক্তি। তাহলে আমার পুরো তলের প্রত্যেকটা বিন্দুতে যদি যান্ত্রিক শক্তির মানটা 2940 হয়, তাহলে যান্ত্রিক শক্তির মধ্যে শুধু কে ইনক্লুড থাকতে পারবে, আবারও বলছি যান্ত্রিক শক্তির মধ্যে শুধুমাত্র কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা কি থাকতে পারবে, ইনক্লুড থাকতে পারবে। উইদাউট পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি দেয়ার ইজ নো এনার্জি ইন মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির মধ্যে কাইনেটিক আর পটেনশিয়াল ছাড়া কেউ থাকবে না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নাও। মোট শক্তি যাই হোক না কেন, যান্ত্রিক শক্তির জন্য কাইনেটিক আর পটেনশিয়াল এই দুইটাই কনসিডার করব, এটা মাথায় রাখবা। এই অঙ্কের মেইন প্যাচ হচ্ছে কিন্তু এখানে, এই অঙ্কটার মেইন প্যাচটাই হচ্ছে ওখানে। মোট শক্তি যাই হোক না কেন আমরা শুধুমাত্র যান্ত্রিক শক্তির নিত্যতার জন্য টোটাল অ্যামাউন্ট অফ গতিশক্তি আর বিভব শক্তিটা দেখব। ওকে, সো আমাদের এখানে যান্ত্রিক শক্তি কত আসলো। সো লিখো ডি বিন্দুতে মোট, এখানে মোট শক্তি না লিখে মোট আরও স্পেসিফিক করে দাও, মোট যান্ত্রিক শক্তি। যেহেতু ডি বিন্দুতে পুরো বস্তুটা স্থির ছিল, সো এখানে ঘর্ষণ বা তাপের কারণে অন্যান্য কোনো শক্তি প্রডিউস হওয়ার বা ব্যয়িত হওয়ার কোনো সুযোগ নাই। সো ডি বিন্দুতে আমার শক্তিটা শুধুমাত্র দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ইপি, একটা হচ্ছে ইকে তো 0। সো পুরো সেগমেন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইপি। সো মোট যান্ত্রিক শক্তি কত, ইপি প্লাস ইকে 2940 জুল। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এখন দেখো, তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে বি বিন্দুতে আর সি বিন্দুতে, ঠিক আছে, বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। ঠিক আছে, বি বিন্দুতে আর সি বিন্দুতে আইসিটি ক্লাস আছে। আইসিটি ক্লাস কয়টা থেকে, 6:15 থেকে ফিজিক্স ক্লাস দিয়ে 7:15, 7:30 থেকে কি আইসিটি ক্লাস দিছে, একটু জানাও তো আইসিটি ক্লাস কয়টায়। 7:30টায় ক্লাস দিয়ে দিছে। ওকে, আমার এটা তো ফিনিশ করতে হবে। সো 6:15 থেকে 7:30 মাঝখানে তো তোমার 1.5 ঘন্টাও ক্লাস, একটা ক্লাসের মধ্যে তো 1.5 ঘন্টাও গ্যাপ দেয় নাই, তাহলে পড়াবো কেমন। আচ্ছা যাই হোক, আচ্ছা সো দেখো শেষ করেন বললে তো হবে না, আমার এই ম্যাথটা তো শেষ করতে হবে, ম্যাথটা তো আমাকে শেষ করতে হবে। তাহলে দেখো আমি বি বিন্দুতে কি বের করব, আমাদের এখন সি বিন্দুতে কি করতে হবে, সি বিন্দুতে মোট শক্তি হিসাব করতে হবে। ঠিক আছে, সি বিন্দুতে আমার মোট শক্তিটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। সো আসো সি বিন্দুতে যদি আমি ইপি বের করি, ইপি সমান হচ্ছে এমজিএইচ। সো আমাদেরকে এমজিএইচ দেখতে হবে প্রামাণ্য তল থেকে কত উচ্চতায় আছে। সো প্রামাণ্য তল থেকে আমরা দেখতেছি সি বিন্দুটা কত উচ্চতায় আছে। দেখো প্রামাণ্য তল থেকে আমার সি বিন্দুটা এই উচ্চতায় আছে। সো আমাদেরকে এই উচ্চতাটা কত ক্যালকুলেট করতে হবে, আমাদেরকে কি করতে হবে, এই উচ্চতাটা ক্যালকুলেট করতে হবে। এটা ধরো সিএফ। সো আমাদেরকে এখন সিএফটা কি করতে হবে, সিএফ ক্যালকুলেট করতে হবে। সো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা বিসি কত, এসি কত, এসি হচ্ছে টোটাল 8 মিটার, এটা হচ্ছে টোটাল কত, টোটালটা হচ্ছে 8 মিটার। সো এখন আমরা
mg, m এর ভ্যালু কত 50, g এর ভ্যালু হচ্ছে 9.8, h এর ভ্যালু কত, h এর ভ্যালু হচ্ছে cf, ওকে cf। সো এখন আমরা যদি লিখি acf, ত্রিভুজ acf হতে কি পাই, acf হতে কি পাই দেখো acf, সো এটা কি, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে sin 30 সমান কত হবে, sin 30 সমান হচ্ছে cf বাই কত, cf বাই এটা কত ac, cf বাই ac। সো এখন আমাদের cf ক্যালকুলেট, cf সমান কত ac ইন্টু sin 30, সো ac কত, ac হচ্ছে 8 sin 30, সো 8 ইন্টু হাফ তাহলে কত 4, তো cf হচ্ছে 4, তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু cf এর ভ্যালু হচ্ছে 4। সো ক্যালকুলেট করলে কত হয় দেখো, ক্যালকুলেট করলে হয় হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু কত 4, সো কত 1960 জুল, সো কত 1960 জুল। এবার তুমি যে সি বিন্দুতে যে তুমি কি বের করবা, সি বিন্দুতে তুমি যে গতিশক্তি বের করবা, এখানে তোমার কাহিনী আছে। সি বিন্দুতে তুমি যে গতিশক্তি বের করবা, তাহলে দেখো, তাহলে ডি থেকে সিতে আসতে, বস্তুটা ডি থেকে সিতে আসতে একটা ত্বরণ লাগছে, ওই ত্বরণটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। সো এখন দেখো আমাদের কি করতে হবে, ত্বরণটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আসো ত্বরণটা ক্যালকুলেট করি। সো এগুলো মুছে দিচ্ছি, এগুলো আশা করি আর লাগবে না, সো এগুলো মুছে দেই। সো এখন দেখো আমরা তলটাকে একটু অ্যানালাইসিস করি, তলটা একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবো। দেখো তলটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কি হবে, ধরো এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে এমভরের বস্তুকণা। সো ডি বিন্দুতে এমভরের বস্তুকণাটার ওজন এমজি কাজ করবে নিচের দিকে, এটা হচ্ছে 30 ডিগ্রি। সো আমরা প্রতিক্রিয়া বলটা কাজ করবে তল বরাবর, তলের সাথে লম্বভাবে আর। সো ওজনকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি, এগুলো তোমাদেরকে পড়াইছি আমি। একটা হচ্ছে এমজি সাইন 30, আর আমাদের এই বরাবর কে কাজ করবে, এটা 30 হইলে এটাও কত 30, সেগুলো আগের কথা 30, সেটা হচ্ছে কত এমজি কস 30। আর আমাদের উপরের দিকে দেখো একটা ঘর্ষণ বল এফকে 20 নিউটন কাজ করতেছে, এফকে ইকুয়াল কত 20 নিউটন। এখন বস্তুটা পড়তেছে কোন দিকে, বস্তুটা পড়তেছে নিচের দিকে, তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে এক্ষেত্রে নিট বল কত, এক্ষেত্রে নিট বল এম এ সমান কত, এক্ষেত্রে নিট বল এম এ সমান বড় বল, যেদিকে পড়তেছে ওই দিকের বলটা বড়, বিপরীত দিকের বলটা ছোট, তাহলে এম এ সমান এমজি সাইন 30 মাইনাস কত এফকে, রাইট। সো এই ক্ষেত্রে আমার নিট বলের ইকুয়েশন কত, এই ক্ষেত্রে আমার নিট বলের ইকুয়েশনটা হচ্ছে কি এম এ সমান এমজি সাইন 30 মাইনাস এফকে। সো দেখো আবার বলতেছি, আমি ডি থেকে কোথায় যাচ্ছি, সিতে যাচ্ছি। ডি থেকে যে সিতে গেছে, বস্তুটার মধ্যে একটা ত্বরণ ছিল, বিকজ এখানে দেখো উপরের দিকে কাজ করতেছে ঘর্ষণ বল, দেখো উপরের দিকে কাজ করতেছে ঘর্ষণ বল, নিচের দিকে দেখো এ এমজি এর উপাংশ কাজ করতেছে এমজি সাইন থিটা। সো বস্তুটা নিচের দিকে বেসিক্যালি কার জন্য যাবে, বস্তুটা নিচের দিকে বেসিক্যালি যাবে এমজি সাইন 30 এর জন্য। সো আমার উপরের দিকে কাজ করতেছে এফকে, নিচের দিকে কাজ করতেছে এমজি সাইন 30, বস্তু যাচ্ছে নিচের দিকে, তাহলে কোন বলটা বড়, নিচের দিকের বলটা বড় আর উপরের দিকের বলটা ছোট। তাহলে আমার নিট বল কত, নিট বল এফ সমান আমরা জানি বড় বল মাইনাস ছোট বল, আবার নিউটনের সেকেন্ড ল বল এফ ইকুয়াল এম এ, তাহলে আমাদের এম এ সমান হচ্ছে এমজি সাইন 30 মাইনাস এফ কে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ত্বরণের ভ্যালুটা বের করব, এ ইকুয়াল হচ্ছে কত এমজি সাইন 30 মাইনাস এফ কে বাই কত এম। তাহলে এখন দেখো এখানের মধ্যে ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসালে তোমার কি হবে, ভ্যালুগুলো বসালে তোমার এর ভ্যালু বের হয়ে যাবে, এম কত 50, 9.8 সাইন 30 মাইনাস এফকে কত, এফকে হচ্ছে 20, এফকে হচ্ছে কত 20, ওকে। আর আমাদের এম কত, এম হচ্ছে কত 50। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে কত আসবে, দেখি এই জিনিসটা ক্যালকুলেট করে কত আসে। ওকে 4 পয়েন্ট কত আসে 5 আসে, যাই হোক আমি একটু ক্যালকুলেট করে দেখি। 50, 9.8 সাইন 30, ওকে মাইনাস 20 ডিভাইডেড বাই কত 50, সো কত আসে 4.5। সো এখানে আসবে হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্রুত জানাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা দ্রুত জানাও। আচ্ছা এফকে 20 না, এফকে হচ্ছে 2, এফকে হচ্ছে 2, দেখো দেখো এফকে হচ্ছে 2, এফকে 20 না, এফকে হচ্ছে এখানে 2 নিউটন। তাহলে দেখো 50 ইন্টু কত সাইন 30 9.8 মাইনাস 2 ভাগ 50, 4.86। ত্বরণের ভ্যালুটা হচ্ছে 4.86, 4.5 না 4 পয়েন্ট কত 4.86। দেখো আমাদের ত্বরণের ভ্যালুটা হচ্ছে 4.86। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো, ওকে। সো আমাদের ত্বরণ হচ্ছে এটা। সো এখন আমরা সি বিন্দুতে গতিশক্তি বের করব।
সি বিন্দুতে আমরা গতিশক্তি বের করব ই কে সমান কত, ই কে সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। সি বিন্দুতে আমাদের গতিশক্তি হচ্ছে কত, হাফ অফ এম ভি স্কোয়ার। সো দেখো, সো হাফ অফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু আমরা বের করছি ত্বরণ। সো হাফ এম ইউ কত 0, বিকজ এটা ডি বিন্দু থেকে আসতেছিল, ডি বিন্দুতে আমার বেগ 0, সো ইউ 0, তাহলে 2a কত 4 কত 4.86 আর এস কত। দেখো ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছে তাহলে কত মিটার দূরত্ব অতিক্রম করে আসছে বলো। ডি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছে তাহলে আমাদের কত মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, 4 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে, রাইট। আমাদের কত মিটার, 4 মিটার, তাহলে এই যে 4। তাহলে এখন আমাদের এখানে এম এর ভ্যালু কত 50 বসাই দাও সরাসরি। তো এখন এই জিনিসটা ক্যালকুলেট করে দেখো, এই জিনিসটা ক্যালকুলেট করে দেখো কত আসে। সো 2 কাটা যাবে আর বাকি থাকে হচ্ছে mgh mah আর কি। সো এইচ এস এর ভ্যালু হচ্ছে 4, সো 50 ইন্টু 4.86 ইন্টু 4 কত আসে 972 নিউটন। সো এটা হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি বের করলাম, আবার সি বিন্দুতে আমি গতিশক্তি বের করলাম। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, সি বিন্দুতে আমার আরও একটা শক্তি ব্যয়িত হবে। ভালো করে দেখো, সি বিন্দুতে আমার আরও একটা শক্তি ব্যয়িত হবে। দেখো ডি থেকে সিতে আসতে এই যে এফকে আমি ফ্রিকশনাল ফোর্স দিচ্ছি 2 নিউটন, ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে যে ঘর্ষণ বলটা আছে ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে কিছু কাজ করে আসতে হয়েছে না। তাহলে ডি থেকে সি বিন্দুতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু একটা শক্তি ব্যয়িত হয়েছে। তাহলে দেখো ডি থেকে সিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয়িত শক্তি। সো এটা আমি মুছে দিচ্ছি। ত্বরণের মানটা দেখো প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের মানটা ফিক্সড থাকবে। সো এই জিনিসগুলো মুছে দিচ্ছি। ত্বরণের মানটা থাকবে 4.86, এটা চেঞ্জ হবে না। ত্বরণের মানটা কিন্তু এটাই থাকবে, বিকজ এই ত্বরণ নিয়েই নামতেছে। সো দেখো ডি থেকে সিতে আসতে ঘর্ষণ বলের একটা, এই যে এফ কে 2 নিউটন ঘর্ষণ বল, দেখো ডি থেকে যখন সিতে আসছে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে কিন্তু আসছে। সো দেখো ডি থেকে সিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয়িত শক্তি সমান, ব্যয়িত শক্তি সমান ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ। সো দেখো ডি থেকে সিতে আসছে, ডি থেকে সিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজটা করছে ওইটাই আসলে কি, ঘর্ষণের বিরুদ্ধে ব্যয়িত শক্তি। সো ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ সমান কি, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ সমান হচ্ছে ঘর্ষণ বল গুণ সরণ, ঘর্ষণ বল গুণ সরণ। সো ঘর্ষণ বল হচ্ছে কত 2 আর সরণ কত, ডি থেকে সিতে আসছে 4, সো কত 8 নিউটন। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। তাহলে আমাদের সি বিন্দুতে আমি কি বের করলাম, সি বিন্দুতে আমি বিভব শক্তি বের করলাম, সি বিন্দুতে আমি গতিশক্তি বের করলাম, আবার ডি থেকে সিতে আসতে এই যে এফ কে ইকুয়াল 2 নিউটন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে এখান থেকে বের করলাম। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। তাহলে আমার সি বিন্দুতে মোট শক্তি কত, আমি যান্ত্রিক শক্তির কথা কিন্তু বলতেছি না, আমি মোট শক্তির কথা বলতেছি। তাহলে সি বিন্দুতে আমার মোট শক্তিটা দেখো কয়টা সেগমেন্টে ব্যয়িত হয়েছে, এই যে 1টা 2টা 3টা। এখন লিখো সুতরাং সি বিন্দুতে মোট শক্তি, সো সি বিন্দুতে মোট শক্তি সমান কত লিখবা, ইপি প্লাস ইকে প্লাস ঘর্ষণে ব্যয়িত শক্তি, রাইট। সো ইপি কত, ইপি হচ্ছে 1960 প্লাস ইকে কত 972, ঘর্ষণে ব্যয়িত শক্তি 8। টোটাল ক্যালকুলেট করলে কত হয়, 1960 যোগ 972 যোগ 8 কত হয় 2940। তাহলে এই জিনিসটা কি মিন করে বলো, এই জিনিসটা কি মিন করে, দেখো আমার ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি যা ছিল সি বিন্দুতে এসে ওই যান্ত্রিক শক্তিটা 3টা সেগমেন্টে ব্যয়িত হয়েছে। একটা সেগমেন্ট হচ্ছে বিভব শক্তি, একটা সেগমেন্ট হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি, একটা সেগমেন্ট হচ্ছে সি বিন্দুতে গতিশক্তি, আর একটা সেগমেন্ট হচ্ছে ডি বিন্দু থেকে সিতে আসতে, ডি থেকে সিতে আসতে 2 নিউটন ফ্রিকশনাল ফোর্সের বিরুদ্ধে ব্যয়িত শক্তি। তাহলে এখানে আমাদের কোনো শক্তি নতুন করে সৃষ্টিও হয় নাই, কোনো শক্তি নতুন করে ধ্বংসও হয় নাই, রাইট। শুধুমাত্র শক্তিটা
আরেকটা আরেকটা এনার্জিতে কী হয়ে গেছে, শুধুমাত্র শক্তিটা আরেকটা রূপে আরেকটা ফর্মে কী হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি মোট শক্তিটা বের করলাম। সো দেখো ডি বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে 2940, সি বিন্দুতে মোট শক্তি কত 2940, কিন্তু ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি 2940। এখন আমরা বের করব সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত। তাহলে দেখো এখানে এখন লিখো কিন্তু, এখানে লিখো কিন্তু, এখানে লিখো কিন্তু সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। তাহলে একটু আগে বলছিলাম যান্ত্রিক শক্তির জন্য কি করতে হবে, বিভব আর গতিশক্তি এই দুটো ক্যালকুলেট করতে হবে। তাহলে লিখো কিন্তু সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত। তাহলে মোট যান্ত্রিক শক্তি কি কি দিয়ে হিসাব করব, সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে গতিশক্তি। তাহলে দেখো ইপি প্লাস ইকে। সো ইপি কত আসছিল সি বিন্দুতে, ইপি আসছিল হচ্ছে 1960, আর ইকে আসছিল কত 972। তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, 1960 যোগ 972 কত আসে 2932 জুল। তাহলে দেখো আমার ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আর সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান নয়। কেন সমান নয়, তাহলে দেখো সি বিন্দুতে আমার মোট যান্ত্রিক শক্তি আসছে 2932, বাট ডি বিন্দুতে আমার মোট যান্ত্রিক শক্তি ছিল 2940। তাহলে সি বিন্দুতে ডি বিন্দু থেকে কত অ্যামাউন্ট অফ এনার্জি কম আসছে, এটা আসছে 2940, এখানে হচ্ছে 2932। তাহলে 8 নিউটন শক্তি কম আসছে না। তাহলে 8 নিউটন শক্তিটা কোথায় গেছে, এই যে ঘর্ষণে 8 নিউটন শক্তিটা ব্যয়িত হয়েছে। তাহলে এখন বলো যান্ত্রিক শক্তির নিত্যতা মানছে নাকি মানে নাই। মোট শক্তি সমান হওয়া সত্ত্বেও সি বিন্দুতে আর ডি বিন্দুতে মোট শক্তি সমান, কিন্তু তাও বলো যান্ত্রিক শক্তি মানছে নাকি মানে নাই। ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে 2940, সি বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে 2932, কিন্তু মোট শক্তি 2940। মোট শক্তি সমান হওয়া সত্ত্বেও যান্ত্রিক শক্তি মানে নাই। কেন মানে নাই, বিকজ আমার ডি বিন্দুতে যে টোটাল অ্যামাউন্ট অফ কাইনেটিক পটেনশিয়াল এনার্জি, সি বিন্দুতে ওই অ্যামাউন্ট অফ কাইনেটিক পটেনশিয়াল এনার্জি না। সো এই কনসেপশনটা 99% স্টুডেন্ট ভুল করে, যে ওরা বের করে বলে যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি তো সমান আসছে, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে। কিন্তু তারা ভুলে যায় যে যান্ত্রিক শক্তি সেগমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সো এই জিনিসটা মাথায় রাখলে তোমার আর ভুল হবে না। সেমভাবে তুমি বি বিন্দুতেও যখন বের করবা, বি বিন্দুতেও আমার ঘর্ষণের কারণে শক্তি ব্যয়িত হবে কিছু। সো বি বিন্দুতে আমার কি বের হবে না। সো বি বিন্দুটা আসো বের করি, বি বিন্দুটা আসো বের করি। হ্যাঁ, এটা শক্তির নিত্যতা মানে নাই, আসলে মানে নাই, কারণ এটা যান্ত্রিক শক্তির নিত্যতা মানে নাই। তোমাকে যদি বলে শক্তির নিত্যতা মানছে কিনা, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু সমান, শক্তির নিত্যতা বললে কিন্তু মানবে। কিন্তু যান্ত্রিক শক্তি যদি বলে দেয়, তোমাকে যদি বলে দেয় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানছে কিনা, সো শক্তির নিত্যতা হলে শক্তিটা বিভিন্ন ফর্মে যাইতে পারে। কিন্তু যান্ত্রিক শক্তি যদি স্পেসিফিক করে দেয়, তখন তোমাকে বুঝতে হবে শক্তির নিত্যতা প্রত্যেকটা পয়েন্টে একদম চোখ মুখ বন্ধ করেই মানবে। শক্তির নিত্যতা প্রত্যেকটা পয়েন্টেই মাপবে। শক্তির নিত্যতা আর যান্ত্রিক শক্তির নিত্যতা এই দুইটা জিনিস সেম না। এই জিনিসটা মাথার মধ্যে আজকে থেকে সেট আপ করে ফেলো। শক্তির নিত্যতা এক জিনিস, শক্তির নিত্যতা মানবেই, কারণ শক্তি অবিনশ্বর, এটাকে সৃষ্টিও করতে পারবে না, তুমি ধ্বংস করতে পারবে না, শুধু একটা ফর্মকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারবা, কারণ শক্তি অবিনশ্বর। তো এটাকে সৃষ্টিও করতে পারো, ধ্বংস করতে পারো। কিন্তু যান্ত্রিক শক্তি যদি বলে, তাহলে তোমাকে যেই পয়েন্টগুলোতে যান্ত্রিক শক্তি বলা হয়েছে, ওই পয়েন্টগুলোতে তোমার বিভব শক্তি আর গতিশক্তির অ্যামাউন্টটা সেম কিনা ওটা দেখতে হবে। তাহলে সেম না, সো যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে না। ঠিক আছে, যান্ত্রিক শক্তির নিত্যতা তাহলে মানতেছে না। এখন আমরা সেমভাবে কোন বিন্দুতে দেখব, ত্বরণটা বি বিন্দুর জন্য সেম থাকবে, বিকজ বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছিল। সো ত্বরণটা কত থাকবে, ত্বরণটা 4.86 মিটার পার সেকেন্ড ফিক্সড থাকবে। তাহলে এখন আমরা যেটা করব, বি বিন্দুতে আমরা ইপি আর ইকে ক্যালকুলেট করব। ঠিক আছে, এখন লিখো বি বিন্দুতে ইপি আর বি বিন্দুতে ইকে, তারপর বাকিটা বের করতেছি। সো বি বিন্দুতে ইপি বের করি। তাহলে বি বিন্দুতে ইপি সমান কত, mgh। সো বি বিন্দুতে কত উচ্চতায় আছে দেখো, প্রামাণ্যতল, আমাদের প্রামাণ্যতল হচ্ছে ভূমি। সো বি বিন্দুতে এখন আমরা ইপি বের করতেছি। সো দেখো এটা ধরো বিজি। সো আমাদের এইচ ইকুয়াল কত, বিজি, বিকজ প্রামাণ্যতলের সাপেক্ষে সেটা এইচ এর ভ্যালু হচ্ছে বিজি, বিকজ
বি বিন্দুতে বস্তুটা প্রামাণ্য তলের সাপেক্ষে জি উচ্চতায় আছে, বিজি উচ্চতায় আছে, রাইট? দেখো বি বিন্দুতে বস্তুটা প্রামাণ্য তলের সাপেক্ষে বিজি উচ্চতায় আছে, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বিজি। এখন আমাদের বিজি বের করতে হবে। তাহলে দেখো এ বিজি হচ্ছে একটা ত্রিভুজ, তো এখান থেকে আমরা বিজি বের করে ফেলতে পারি হাইট বাই হাইপোটেনাস দিয়ে। তাহলে দেখো ত্রিভুজ এ বি জি হতে sin 30 সমান কি লেখা যায়? বিজি বাই এবি, বিজি বাই কত? এবি। সো আমাদেরকে বিজি বের করতে হবে। বিজি সমান কত? এবি সমান কত? এবি কত? এবি হচ্ছে 4, সো এবি হচ্ছে 4 sin 30, সো 4 ইন্টু হাফ ইকুয়াল 2। সো আমাদের বিজি এর ভ্যালু কত? 2 মিটার। সো দেখো এখন আমরা এপি বের করবো। এম এর ভ্যালু কত হচ্ছে 50, জি এর ভ্যালু হচ্ছে 9.8, বিজি এর ভ্যালু হচ্ছে 2। সো ক্যালকুলেট করলে কত আসে? সো 50 ইন্টু 9.8 ইন্টু 2, ক্যালকুলেট করলে আছে 980 জুল। তো ঠিক সেমভাবে আমরা ইকে বের করবো। ইকে সমান কত? হাফ অফ এম ভি স্কোয়ার, সো হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2a/s। এখন দেখো হাফ এম 0 প্লাস 2a/s, সো 2 কাটা যাবে, কত থাকবে? বেসিক্যালি m/s থাকবে। সো এম কত? এম হচ্ছে 50। এ কত? এর ভ্যালু দেওয়া ছিল আগে থেকেই, কারণ বস্তুটা একই ত্বরণ নিয়ে তল থেকে পড়বে, 4.86। আর এখানে এস কত? তাহলে এস কত? এই যে বি বিন্দুতে যে আসছে বস্তুটা অ্যাকচুয়ালি কোনখান থেকে আসছে? সবসময় আমাদের যেখান থেকে আসছে ওটা হিসাব করা লাগবে। তাহলে কত দূরত্ব অতিক্রম করে আসছে? এখানে দেখো তো, টোটাল 8 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে। আমরা যখন বি বিন্দুতে গতিশক্তি মাপবো, ছিল কোথায়? ছিল অ্যাকচুয়ালি সি বিন্দুটার মধ্যবর্তী একটা অবস্থা, বস্তুটা অ্যাকচুয়ালি ছিল ডি বিন্দুতে। আমি যেহেতু ইউ ইকুয়াল 0 ধরছি, দেখো আমি ইউ ইকুয়াল 0 ধরছি না, তার মানে এখান থেকে ছিল। তুমি যদি সি বিন্দু থেকে হিসাব করো, সি বিন্দুতে আবার বেগটা বের করতে হবে। সো সি বিন্দুতে বেগ বের করা এটা এক্সট্রা একটা বার্ডেন। সো তোমার এই এক্সট্রা বার্ডেনটা নেওয়ার দরকার নেই, এক্সট্রা একটা বার্ডেন হয়ে যাবে ওটা। সো তুমি এখান থেকে হিসাব করলে খালাস, একদম ক্লিয়ার। সো তুমি এখানে ইউ ইকুয়াল 0, যেহেতু তুমি ইউ ইকুয়াল 0 বসাইছো, তোমাকে এখান থেকে কত দূরত্ব পাস করছে, এখান থেকে তুমি কত দূরত্ব আসছো, ওই জিনিসটা বের করতে হবে। ডি বিন্দু থেকে তুমি কত দূরত্ব বি বিন্দু, তাহলে কত দূরত্ব? এই যে 4 যোগ 4, টোটাল তুমি কত মিটার আসছো? 8 মিটার। সো এখানের মধ্যে বসা হচ্ছে 8। এখন ক্যালকুলেট করো, 50 ইন্টু 4.86 ইন্টু 8, তাহলে কত আসে? 1944। কত আসে? 1944 জুল। এবার দেখো ডি বিন্দু থেকে যে আবার বি বিন্দুতে আসছে, এই যে এই বলটার বিরুদ্ধে কাজ করে আসছে না, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আসছে না? সো এখানে সিম্পলি লিখো ডি থেকে বিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ সমান ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ। ডি থেকে বিতে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয়িত শক্তি সমান ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ। সো ঘর্ষণ বল গুণ সরণ, ঘর্ষণ বলটা 2, এখন সরণ কত? ডি থেকে বিতে আসতে সরণ কত বলো? ডি থেকে বিতে আসছে সরণ কত বলো? ডি থেকে বিতে আসতে সরণ কত সবাই জানাও? ডি থেকে বিতে আসতে সরণ কত সবাই জানাও? ডি থেকে বিতে আসতে সরণ কত? গুড, ডি থেকে বিতে আসতে সরণ হচ্ছে 8 মিটার। গ্রেট। সো 8 মিটার, তাহলে কত? 16 জুল। তাহলে আমার ডি থেকে বিতে আসতে টোটাল ঘর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে? 16 জুল কাজ করতে হয়েছে। তাহলে এখন দেখো বি বিন্দুতে আবার যখন আমরা মোট শক্তি হিসাব করব, ইপি প্লাস ইকে প্লাস ঘর্ষণে ব্যয়িত শক্তি, তাহলে ইপি কত আসছে? দেখো আমাদের বি বিন্দুতে ইপি কত আসছে? 980 আসছে। ইকে কত আসছে? ইকে আসছে 1944। সো ইকে কত আসছে? 1940। আর এখানে তোমার ঘর্ষণে ব্যয়িত শক্তি কত আসছে? 16 জুল। সো সবগুলো তুমি ক্যালকুলেট করো কত আসবে। সবগুলো তুমি ক্যালকুলেট করলে দেখো 980 যোগ 1940 যোগ কত? 16। সো কত আসছে? আচ্ছা এখানে হচ্ছে 8 দুগুণে 16, 1940, তাহলে 2940। ওকে, সো 2940 জুল। তাহলে দেখো আবার আমাদের কি হলো? আবার আমাদের বি বিন্দুতে মোট শক্তিটা সেম হলো। আবার আমাদের কি হলো? আবার আমাদের বি বিন্দুতে মোট শক্তিটা সেম হলো। মোট শক্তি, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি সেম হলো। কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত। তো যান্ত্রিক শক্তি কিভাবে বের করবা? পটেনশিয়াল প্লাস কাইনেটিক। তো বের করো। এখন দেখো বি বিন্দুতে লিখো, বি বিন্দুতে মোট শক্তি সমান, এখন দেখো বি বিন্দুতে আমার মোট শক্তি কত হয়? বি বিন্দুতে আমার মোট শক্তি হয় ইপি কত? 980 প্লাস ইকে কত?
1940। তাহলে মোট শক্তি কত আসবে? 980 প্লাস 1940, 980 প্লাস 1940 কত আসে? 1924 আসে। 2924 জুল। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমার ডি বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি ছিল 1940 জুল, আমাদের বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি কত আসে? 1924 জুল। তাহলে আমি যদি 2940 জুল থেকে 1924 জুল বাদ দিই আর কত থাকে? 16 জুল। সো দেখো এই যে এই 16 জুলটা ঘর্ষণে ব্যয়িত হয়েছে, রাইট? আবার বলতেছি, দেখো আমাদের, আমি যখন বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করলাম, বি বিন্দুতে আমি যান্ত্রিক শক্তিটা ক্যালকুলেট করে দেখতেছি আসছে কত? 1924। বাট আমার টোটাল যান্ত্রিক শক্তি কত ছিল ডি বিন্দুতে? 2940। তাহলে ডিফারেন্স কতটুকু? এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু? 16 জুল। সো এই 16 জুলটা কোথায় গেছে? ঘর্ষণে ব্যয়িত হয়েছে। সো আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, তোমাকে যদি বলা হয় শুধু শক্তির নিত্যতা, শুধু শক্তির নিত্যতা মানবে কিনা, এটা তুমি ম্যাথ করা ছাড়াও এমনিতে মুখস্থ বলে দিতে পারবে শক্তির নিত্যতা মানবে, বিকজ শক্তিটা তো কোথাও যাওয়া সম্ভব না, এটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হবে। বাট তোমাকে যদি বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা, তাহলে কি করতে হবে? বিভব শক্তি আর গতিশক্তি একই আছে কিনা দুইটা পয়েন্টে দেখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা মানে নাই, বিকজ বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কি না? সেম না। সো অ্যান্সার হচ্ছে বি বিন্দুতে আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে নাই। সো তুমি লাস্টে কি লিখবা? একদম লাস্টে গিয়ে তুমি কি লিখবা? সো একদম লাস্টে গিয়ে লিখবা, যেহেতু বি ও সি বিন্দুতে, তাহলে তোমরা খাতার মধ্যে নিজেরাই দেখো বি বিন্দুতে টোটাল যা যান্ত্রিক শক্তি আসছে, সি বিন্দুতে কি টোটাল তাই যান্ত্রিক শক্তি আসছে? আসে নাই। তো লিখো, যেহেতু বি ও সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান 9, মোট যান্ত্রিক শক্তি সমান 9, সেহেতু বি ও সি বিন্দুতে মোট শক্তি একই হওয়া সত্ত্বেও, মোট শক্তি একই হওয়া সত্ত্বেও যান্ত্রিক শক্তির নিত্যতা মানেনি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এই হচ্ছে আজকের ক্লাস। সো আমরা নেক্সট ক্লাসে আর অনেকগুলো ম্যাথ দেখব। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো নেক্সট ক্লাসে আমরা এই ধরনের আরও এনার্জি কনজারভেশনের আরও বিভিন্ন ধরনের টাইপ দেখব, যেগুলো করলে তোমাদের সিকিউতে আর কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, আর কয়টা ক্লাস লাগবে? আর হয়তো চারটার মধ্যে ক্লাস হয়ে যাবে। একটা তোমাদেরকে সিকিউ সলভিং ক্লাস দিব, যাতে করে, কারণ কাজ ক্ষমতা শক্তি, নিউটনিয়ান মেকানিক্স, এগুলো হচ্ছে পরস্পর রিলেটেড চ্যাপ্টার। সো আমি তোমাদেরকে কন্টেন্টগুলো এমনভাবে প্রোভাইড করতেছি যাতে করে তোমাদের নিউটনিয়ান মেকানিক্সের সাথে কম্বাইন করে যদি ম্যাথ আসেও যদি যায়, তাহলে যাতে তোমরা না আটকাও। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবা যে শক্তির নিত্যতা আর যান্ত্রিক শক্তির নিত্যতা দুইটা জিনিস এক না। যান্ত্রিক শক্তি বললেই তোমাদের বুঝে নিতে হবে ওখানের মধ্যে তোমার শুধুমাত্র কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলতে হবে। আর শক্তির নিত্যতা মানে ওইখানে শক্তিটা অনেক শক্তি থাকতে পারে, এটা হতে পারে তাপ শক্তি, এটা হতে পারে ঘর্ষণে ব্যয়িত শক্তি, এটা হতে পারে বিভব শক্তি, এটা হতে পারে গতিশক্তি। সো যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে।